তো ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেল 2K24 একটা হিউজ ইভেন্ট কিন্তু হয়েছে। তো তারপরেই র আর স্ম্যাকডাউনের ইভেন্ট যথারীতিভাবে চলছে। তো সেথ রলিন্সের একটা হিউজ কামব্যাক দেখা যায় ক্ল্যাশ অফ দ্য ক্যাসেলের ইভেন্টের পর, এবং সেখানে সেথ রলিন্স যার কাছে রেসেলমেনিয়ার আগে মানে রেসেলমেনিয়া পর্যন্ত তার কাছে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলটা ছিল, এবং ড্রু ম্যাকেন্টায়ারের সাথে ম্যাচও খেলা হয় এবং সেখান থেকেই টাইটেলটা তার হাত থেকে চলে যায়। সেখানে ডেমিয়ান প্রিস্ট সে মানি ক্যাশ ইন করে এবং ড্রু ম্যাকেন্টায়ার যে কিছু সময়ের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল তার থেকেও কিন্তু ডেমিয়ান প্রিস্ট সে টাইটেলটা নিয়ে নেয়, এবং যেখানে সিএম পাঙ্কের অনেকটা ইনভলভমেন্ট ছিল, সে তার সাথে ম্যাকেন্টায়ারের আলাদাই একটা অন্যরকম ক্ল্যাশ চলছিল, যেটা ভার্বালি বেশি হচ্ছিল, মানে ঝগড়াটাই বেশি দেখা যাচ্ছিল। সেই জন্য কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার সে তার টাইটেলটা হাতছাড়া হয়ে যায় তার থেকে, এবং ডেমিয়ান প্রিস্ট সে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যায়। তো সেথ রলিন্সের একটা হিউজ কামব্যাক হয়, এবং সেথ রলিন্স কিন্তু সে স্যাটিসফাইড নয় তার রেসেলমেনিয়া এক্সেলের যে ফাইটটা হয় সেটার সাথে। মানে অনেকেই তার অপোনেন্টের এগেনস্টে মানে অপোনেন্টের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটা থাকে। ডেমিয়ান প্রিস্ট এবং সেথ রলিন্সের মধ্যে কিন্তু সেটাই দেখা যাচ্ছে যে দুজনের প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট আছে, এবং সেথ রলিন্সের মতে তারা দুজনেই মানে একটা টিম থেকে একটা গ্রুপ থেকে বিলং করে, এবং জাজমেন্ট ডে থেকে ডেমিয়ান প্রিস্ট আর সেথ রলিন্সের মুখে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম শিল্ড ডে থেকে কিন্তু সেথ রলিন্স বিলং করে। তো দুজনেরই জার্নিটা বেশ ইন্টারেস্টিং রয়েছে, এবং দুজনেরই কিন্তু বেশ খেলার স্টাইলটা অন্য ধরনের। সেথ রলিন্স কিন্তু তার টাইটেলটা চাই কারণ রেসেলমেনিয়া এক্সেলের একটা বড় পরাজয়ের পর তার কিন্তু একটা মানে অন্য ধরনের জার্নি হয়েছে, এবং তার তার কামব্যাকটা সেই জন্যই ঘটে যে সে টাইটেলটা আবার সে উইন করবে। ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলে ড্রু ম্যাকেন্টায়ারকে ডিফিট করে ডেমিয়ান প্রিস্ট তার কাছে টাইটেলটা নিয়ে নেয়, এবং ড্রু ম্যাকেন্টায়ারের কিন্তু তার হোম টাউনে যেহেতু ম্যাচ ছিল এবং তার কাছে একটা বড় অ্যাডভান্টেজও ছিল, অডিয়েন্স বেশিরভাগ কিন্তু তার সাপোর্টেই আওয়াজ করছিল, এবং সেটা ট্রান্সফার করতে পারেনি, মানে সে টাইটেলটা উইন করতে পারেনি তার অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও। আর এদিকে সেথ রলিন্সের একটা হিউজ কামব্যাক, এই কামব্যাকটা কি আরও জমজমাটভাবে পরবর্তীতে দেখা যাবে নাকি একটা সাসপেন্স হয়েই থাকবে, সেটাই কিন্তু এখন দেখার। ডেমিয়ান প্রিস্টের টাইটেলটা সেটার ওপর থেকে তো ড্রু ম্যাকেন্টায়ার সে সাইড হয়েই যায়, ওদিকে ড্রু আর সিএম পাঙ্কের স্টোরিও কিন্তু একদিক থেকে কনক্লুড হয়েই যায় বলা যায়, এবং পরবর্তীতে এদের কোনো ম্যাচ হয়তো দেখা গেলেও যেতে পারে, কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার সে তার একটা ইমোশনাল ব্রেকডাউন দেখা যায় এবং সে কুইট করবে বলে জানায়। ঠিক আছে, সেথ রলিন্স সে টাইটেলের জন্য কিন্তু অনেকটাই তৎপর, এবং ডেমিয়ান প্রিস্ট তার ওপর একটা রেসপেক্ট দেখিয়ে তাকে কিন্তু ডাইরেক্ট চ্যালেঞ্জ করে, এবং সেথ রলিন্স সেটা অ্যাকসেপ্টও করে, এবং এটা বলে যে যদি এতটাই সহজ হয় যে টাইটেলের জন্য ওয়ান অন ওয়ান চ্যালেঞ্জটা সে পাচ্ছে, তাহলে সে অবশ্যই সেটা হাতছাড়া করবে না, এবং সে অ্যাকসেপ্ট করে, এবং তাদের মধ্যে কিন্তু টাইটেল ম্যাচ হবে, সেটা সামারস্ল্যামে হতে পারে বা এর মানে পরবর্তীতে কোনো ইভেন্টেও হতে পারে। তো রিসেন্ট চলছে মানি ইন দ্য ব্যাংকের সিরিজ ইভেন্ট, এবং সেখানে সব ল্যাডার ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে, যেটা কিন্তু আলটিমেটলি মানি ইন দ্য ব্যাংক সুটকেস কন্ট্রাক্ট সেটা অ্যাকোয়ার করার জন্য, যেটা কিন্তু পরবর্তীতে টাইটেল জেতার জন্য একটা বড় কি হবে। ড্রু ম্যাকেন্টায়ার আর সেথ রলিন্সের ম্যাচে ডেমিয়ান প্রিস্ট যেটা দিয়ে টাইটেল নেয় সেই মানি ইন দ্য ব্যাংকই ঝোলানো থাকবে, এবং সেটা ল্যাডার দিয়ে সেটা কিন্তু পারতে হবে। তো সেথ রলিন্স প্রথমে ভাবে যে সে ল্যাডার ম্যাচেই পার্টিসিপেট করবে এবং সে টাইটেলের জন্য কিন্তু সেইভাবে আসবে, কিন্তু ডেমিয়ান প্রিস্ট তার জন্য অনেকটাই সিম্পলিফাই করে এবং তাকে কিন্তু ডাইরেক্ট চ্যালেঞ্জ করে তার জন্য অনেকটা সুবিধা করে দেয়। ল্যাডার ম্যাচ তো ওদিকে হচ্ছেই মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাক্টের জন্য, এবং তার আগেই কি সেথ রলিন্স মেবি যে মানি ইন দ্য ব্যাংক মানে ল্যাডার ম্যাচের যে ফাইনালিস্ট হবে তার সাথে সেথ রলিন্সের ম্যাচ হতে পারে, বা ডাইরেক্ট ট্রিপল থ্রেট ম্যাচ ডেমিয়ান প্রিস্ট সেথ রলিন্স আর যে কন্টেন্ডার নাম্বার 1 হবে তার সাথেও ম্যাচ হতে পারে, এবং WWE সেটা কীভাবে সেটা প্ল্যান করছে সেটা কিন্তু এখনও ডিসক্লোজ হয়নি, তো পরবর্তীতে সেটা কিন্তু দেখা যাবে। WWE-তে আলফা একাডেমির কিন্তু আলাদাই একটা ড্রামাটিক সিন প্রতিটা ইভেন্টেই দেখা যায়, যেখানে চাদ গ্যাবেল প্রতিবার সে কোনো ম্যাচে ডিফিট হয় এবং তার টিম মেম্বাররাও ডিফিট হয়ে যায়, এবং ঘুরে ফিরে সেই ওটিস কিংবা আদার্স মেম্বারদের ওপর চাদ গ্যাবেলের রুড বিহেভ দেখা যায়। প্রতিবারের মতোই স্যামি জায়েন আসে, এবং এইভাবে কিন্তু একটা সিন ক্রিয়েট এবং ড্রামাটিক সিন কিন্তু দেখা যায়। ব্রন স্ট্রোম্যানের একটা ইন্টারেস্টিং জার্নিও কিন্তু এতদিন ধরে হয়ে এসছে, যে LW রে মিস্টেরিও টিমের সাথে খেলে এসছে, এবং জাজমেন্টের এগেনস্টে ব্রন স্ট্রোম্যান যেহেতু একদম স্ট্রংলি পাওয়ারফুল গেম প্লে তার রয়ে এসছে, তো তার সাথে রিসেন্টলি হওয়া চাদ গ্যাবেলের ম্যাচ, এবং সেখানে চাদ গ্যাবেলের অবভিয়াসলি কোনো প্রশ্নই ওঠে না, সে যতই ফর্মার অলিম্পিয়ান হোক বা মেডেলিস্ট থাকুক,
ব্রন স্ট্রোম্যান কিন্তু আলাদা লেভেলের একজন স্ট্রং অ্যাথলিট। তো ব্রন স্ট্রোম্যানকে ডিফিট করাটা ততটা কিন্তু সিম্পল নয় চাদ গ্যাবেলের কাছে। যেখানে যদি ওটিস থাকতো তাহলেও কিন্তু একটা পসিবিলিটি ছিল, বাট চাদ গ্যাবেল কিন্তু সে ট্রাই করেছে, বাট সে পারেনি। এবং তার ম্যাচের মধ্যে যেহেতু আলফা একাডেমি তার সব ম্যাচেই প্রেজেন্ট থাকে, এবং চাদ গ্যাবেল সে আশা করে যে আলফা একাডেমি তাকে হেল্প করবে ম্যাচটা জেতাতে। তো আলফা একাডেমি কোনো না কোনোভাবে তাকে কিন্তু যেহেতু হেল্প করতে পারে না, তো প্রতিবারই চাদ গ্যাবেলের একটা রুট বিহেভ থাকে। তো এবার কিন্তু আকিরাকে সে সামনে ঠেলে দেয় ব্রন স্ট্রোম্যানের সামনে, এবং আকিরা কিছু করতে পারে না বলে চাদ গ্যাবেলে কিন্তু তার উপর একটা রাগ দেখায়। এবং ওটিস কিন্তু এবার সে তার ধৈর্যের বাঁধ থেকে বেরিয়ে এসছে, এবং চাদ গ্যাবেলের ওপরেই কিন্তু ওটিসের রাগটা দেখা গেছে, যেটা অনেকদিন ধরেই স্যামি জেন ওটিসকে বলছিল যে সে যেটা করছে, মানে চাদ গ্যাবেলের এই রুড বিহেভ অনেকদিন আগেই কিন্তু ওটিসকে বলেছিল সরে আসতে বা সেটার এগেনস্টে কথা বলতে, বাট ওটিসি বারণ করেছিল যে চাদ গ্যাবেল তার অনেক ক্লোজ এবং তার মেন্টর, এবং খারাপ সময়ের পাশে দাঁড়িয়েছে। তো সেই সব কারণের জন্য ওটিস আসতে পারেনি। তো রিসেন্টলি সে চাদ গ্যাবেলের এগেনস্টে কথা বলে, এবং চাদ গ্যাবেল মানে অবভিয়াসলি তাদের সেই আলফা একাডেমি ক্ল্যাশটা হওয়ারই কথা। এবং পরবর্তীতে আলফা একাডেমি মনে হয় না আর চাদ গ্যাবেলের মেন্টরশিপটা অ্যাকসেপ্ট করবে, এবং চাদ গ্যাবেলও কিন্তু সোলো প্লেয়ার হয়ে যাবে মেবি স্যামি জেনের সাথে, বা পরবর্তীতে সোলো এদের গেম প্লে দেখা যেতে পারে। ডব্লিউডব্লিউ ইভেন্ট বলাও যায় না, আবার পরবর্তীতে গিয়ে আলফা একাডেমি চাদ গ্যাবেলের সাথেই যুক্ত হয়ে যায়, বা স্যামি জেনের সাথেও কিন্তু যুক্ত হয়ে যেতে পারে। কিন্তু একটা বড় সাসপেন্স ক্রিয়েট হয়েছে চাদ গ্যাবেলের এগেনস্টে ওটিসের এই কথা বলাটা, যেখানে কিন্তু ওটিসের কাছে ইম্পসিবল একটা ব্যাপার ছিল। তো সেটাই এখন দেখার যে পরবর্তীতে আলফা একাডেমির কি আলাদা করে কোনো ক্রিয়েশন হয় ওদিকে ব্লাড লাইনের মতো, নাকি যেমন ছিল চাদ গ্যাবেলের আন্ডারে সেটাই থাকবে। ব্লাড লাইন থেকে বেরিয়ে জেউসোর একটা আলাদা ইন্টারেস্টিং জার্নি দেখা যায়, যেখানে সে কিন্তু অডিয়েন্সের কাছে আরও বেশি অ্যাকসেপ্টেবল হয়, এবং অডিয়েন্স আরও বেশি পছন্দ করে তার সোলো পারফরমেন্স দেখার জন্য। এবং জেউসোর কাছে অবভিয়াসলি ব্লাড লাইনে রোমানের আদেশে চলাটা হয়তো তার পছন্দ হচ্ছিল না, সেই জন্য মেবি হয়তো সে ব্লাড লাইন থেকে বাদ পড়ে, এবং রোমানের সাথেও বেশ কয়েকবার মানে ঝগড়া হয়, এবং সেখান থেকে কিন্তু ব্লাড লাইনের ব্রেকটাও পায়। তো নতুন ব্লাড লাইনে কিন্তু রোমান বা জেউসো কাউকেই কিন্তু দেখা যাচ্ছে না। পরবর্তীতে মেবি হয়তো তারা জয়েন করতে পারে বা অন্য কোনো টিম তারা গঠন করতে পারে। তো জেউসোর ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলের পর ফিন বেলার আর রে মিস্টিরিওর সাথে তার ম্যাচ হয়, যেখানে জেউসো সে কিন্তু সবারই কিন্তু একটা পাওয়ারফুল গেম প্লে দেখা যায়, এবং সবাই কিন্তু অনেক বেশি স্কিলফুল, তাদের অ্যাথলেটিক্সিজম, তারা সবাই কিন্তু একটা নেক্সট লেভেল পারফরমার্স। সবারই কিন্তু একটা ইউনিক গেম প্লে, একটা ইউনিক স্টাইল রয়েছে। তো এলডব্লিউও থেকে যেখানে রয়েছে ফিন বেলার, এবং এলডব্লিউও থেকে যেখানে রয়েছে রে মিস্টিরিও, ওদিকে জাজমেন্ট ডে থেকে রয়েছে ফিন বেলার, আর এদিকে জেউসো। তো অবভিয়াসলি সবারই কিন্তু একটা করে অ্যাডভান্টেজ রয়েছে। তো এদিকে জেউসো তার অনেক ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও সে কিন্তু তার গেম প্লেটা দেখায়, এবং একটা পাওয়ারফুল ভিক্টরিও হাসিল করে। মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাক্টের দিকে এক ধাপ এগিয়ে যায়, এবং ল্যাডার ম্যাচেও কিন্তু সে কোয়ালিফাই করে। এবং ব্রন স্ট্রোম্যানের প্রতিবারই জাজমেন্ট ডের ওপর খেপে যাওয়া এবং জাজমেন্ট ডেকে তাড়া করা, যেখানে জেডি আর ডমিনিক তারা রয়েছে, মানে তাদের পেছনে ব্রন স্ট্রোম্যানের পালানোটা কিন্তু প্রতিবারই একটা ইভেন্টের একটা মজাদার পার্ট থাকে। মানে তাদের যদি অ্যাটাক করে ব্রন স্ট্রোম্যান, তাদের আর খুঁজে পাওয়া যাবে না, সেখানে ব্রন স্ট্রোম্যান তাদের তাড়া করছে। এবং অবভিয়াসলি একটা যেখানে জাজমেন্ট ডের সাথে যখন ব্রন স্ট্রোম্যানের খেলা হয়, সেখানেও কিন্তু তাদের এরকমই একটা পরিস্থিতি দেখা যায়, যেখানে কিন্তু ব্রন স্ট্রোম্যানের অবশ্যই ধারে কাছে থাকে না, এবং তারা ব্রন স্ট্রোম্যানের কাছে বলের মতো, পিংপং বলের মতো তারা ছিটকে পড়ে। কেন ব্রন স্ট্রোম্যানের কাছে ধাওয়া খায় সেটাই কিন্তু, বাট মজাদার অডিয়েন্স সেটা মজা হিসেবেই সেটা বেশি প্রেফার করে। ব্রন স্ট্রোম্যানের মতো পাওয়ারফুল মেবি এখনও কি ইভেন্টে কেউ আছে, নাকি ব্রন ভার্সেস ব্রন ম্যাচ যদি খেলা হয় তাহলেই বোঝা যাবে, মানে ব্রন স্ট্রোম্যান ভার্সেস ব্রন বেকার, সেটা করলে হয়তো বোঝা যাবে যে কে বেশি পাওয়ারফুল। বাট এখনও অবধি ব্রন স্ট্রোম্যান সে কিন্তু মোস্ট পাওয়ারফুল এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রন স্ট্রোম্যানই রয়েছে। ওদিকে স্যামি জেন সে অ্যাজ এ চ্যাম্পিয়ন সে ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলে চাদ গ্যাবেলকে ডিফিট করে সে কিন্তু পুনরায় তার টাইটেলটা ডিফেন্ড করে, এবং সে অ্যাজ এ চ্যাম্পিয়ন আসে। এবং আসার সঙ্গে সঙ্গেই একটা অন্যরকম টুইস্ট দেখা যায়, যেখানে ব্রন বেকার আসে এবং সাথে সেমাসও আসে। সবারই কিন্তু টাইটেলটা চায়। ব্রন বেকারও যে একজন পাওয়ারফুল অ্যাথলিট, আর ওদিকে সেমাস সেও একজন এক্সপিরিয়েন্সড অ্যাথলিট, তাদের দুজনের কিন্তু টাইটেল চাই। এবং তাদের মধ্যে মানে তিনজনের মধ্যে হয়তো ম্যাচ পরবর্তীতে দেখা যাবে, বাট সেমাস ব্রন বেকার দুজনেই কিন্তু ওভারপাওয়ার হয়ে যায়, এবং তারা দুজনেই ফেস আপ করে।
এবং তাদের মধ্যে ম্যাচ হয়, যেখানে যে জিতবে তার সাথে মেবি হয়তো স্যামি জাং সে পরবর্তীতে খেলবে। তো স্যামি জাংয়ের থেকে টাইটেলটা কি ব্রন বেকার নিতে পারবে, নাকি ব্রন স্ট্রোম্যানের সাথে সে তার শক্তি প্রদর্শন করবে, নাকি রিকোচেট আর ড্র্যাগনফের সাথে সে লড়াইয়ে ইনভলভ থাকবে, সেটাই কিন্তু এখন তার জার্নির ইন্টারেস্টিং একটা সাসপেন্স দিক কিন্তু উঠে এসছে এবং পরবর্তীতে সেটারই ইভেন্টে দেখা যাবে। ব্রন বেকারের এই মেন রোস্টার হিসেবে সেমাসের সাথে একজন পাওয়ারফুল কম্পিটিটর হিসেবে খেলার জন্য হিউজ একটা জার্নি রয়েছে, এবং যেখানে তাদের ট্রিপল থ্রেট একটা ম্যাচ হলেও কিন্তু সেটা অবভিয়াসলি ইন্টারেস্টিং হয়, যেখানে স্যামি জাং ভার্সেস সেমাস ভার্সেস ব্রন বেকার, যেমনটা হচ্ছে ওদিকে ব্রন স্ট্রোম্যান ভার্সেস ব্রনসন রিড ভার্সেস চাদ গ্যাবেল। তো এদের ট্রিপল থ্রেট দুদিকেই ম্যাচ হবে এবং অবভিয়াসলি পাওয়ারফুল দুটো ম্যাচ কিন্তু দেখা যাবে, এবং সেখান থেকে কারা উইনার হিসেবে উঠে আসে সেটাই কিন্তু দেখার, এবং পরবর্তীতে কে টাইটেলটা আলটিমেটলি পাবে। তো যদি এত অবধি দেখে থাকো, অবভিয়াসলি ভিডিওটা রেসলিংয়ের প্রতি একটা আলাদাই ইন্টারেস্ট রয়েছে। এরকমই ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি পরবর্তীতে আসতে থাকবো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নিচে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে কোনো আপডেটস দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে, বাই।